আমন্ত্রণ ২১ রাতে সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে অনেককেই নানান ধরনের অপকর্মের অভিযোগে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে, বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, তাদের কাউকে গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় এসএসএফের সাবেক প্রধান এবং আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকে বরখাস্ত করা হয়েছে মঙ্গলবার রাতে। একই সঙ্গে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এই জেনারেলদের কি শুধুমাত্র বরখাস্ত কিংবা অবসরে পাঠিয়ে দিয়েই সব কিছু শেষ হয়ে যাবে? এই প্রশ্ন রেখেই আজ আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমাদের আজকের বিষয় অভিযুক্ত জেনারেলদের বিচার। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের ২১ স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিম, রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক, এবং রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। মেজর রেজা, আপনার কাছে প্রশ্ন প্রথম, সেটি হচ্ছে যে জেনারেল মুজিবুর রহমান এবং জেনারেল সাইফুল আলম, তাদের বিরুদ্ধে আসলে অনেক ধরনের অভিযোগ রয়েছে। এগুলো আমরা বাইরে থেকে জানছি, শুনছি। আপনি যে সাবেক সেনা কর্মকর্তা হিসেবে কতটুকু জানেন তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে? ধন্যবাদ পান্না ভাই এবং দর্শকদের সবাইকে আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি তাদের অভিযোগ 15 বছরের অভিযোগ আসলে এক কথায় বলে শেষ করা যাবে না। তাদের সম্পর্কে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অভিযোগ আছে। বিশেষ করে যদি আপনার লেফটেন্যান্ট জেনারেল মুজিব তার সম্পর্কে বলি, আসলে এদের সম্পর্কে কিছু বলতে গেলে আগে এদের কিছু ভালো দিক আগে বলতে হবে। এরা কিন্তু দুজনেই উঁচু মানের প্রফেশনাল ছিলেন। যেমন সাইফুল আলম, উনি ওনার কোর্সের ফার্স্ট ম্যান এবং সোডা বনার, এবং বাংলাদেশ সেনাবাহিনীতে সোডা বনার কিন্তু যে কেউ হয় না। মিলিটারি একাডেমির অ্যাসেসমেন্ট বাংলাদেশের ইতিহাসে বা গ্লোবালি সবচেয়ে অ্যাকুরেট অ্যাসেসমেন্ট বলা হয় মিলিটারি একাডেমি থেকে যে অ্যাসেসমেন্টটা হয়, এবং সেই অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল মুজিব তিনিও কিন্তু তার কোর্সের সেকেন্ড ম্যান। দুজনেই মেধাবী না, দুই কোর্সের। সাইফুল আলম উনি হচ্ছেন সিনিয়র, এবং দুজনেই কিন্তু ইনস্ট্রাক্টর। বাংলাদেশ মিলিটারি একাডেমি তথা বাংলাদেশের যে স্কুল অফ ইনফ্যান্ট্রি ট্যাকটিক্স যেটা SINT, এই ইনস্টিটিউশনগুলোতে কিন্তু সবাই ইনস্ট্রাক্টর হতে পারে না। একদম প্রথম সারির এবং খুব মেধাবী লট অফিসার যারা, তারাই প্রশিক্ষক হয়ে থাকেন। লেফটেন্যান্ট জেনারেল মুজিব তিনি কিন্তু স্কুল অফ ইনফ্যান্ট্রি ট্যাকটিক্স যেখানে উনি ইনস্ট্রাক্টর ছিলেন, এবং আমাদের মতো অনেক অফিসার তার স্টুডেন্ট। সো এইসব অফিসার প্রত্যেকেই তাকে ভালো বলবে। যদি ওই সময়ের কথা বলি, মানে তার যারা ডাইরেক্ট ছাত্র ছিল প্রত্যেকেই তার প্রতি মুগ্ধ ছিল। চমৎকার তিনি ক্লাস কন্ডাক্ট করতেন, এবং তার ট্রেনিং প্রসেস ইয়াগুলো, অ্যাক্টিভিটিসগুলো, ট্রেনিংয়ে যে ধরনের শিক্ষা লেসন প্ল্যান ছিল, সবাই এটা খুব অ্যাপ্রিসিয়েট করতো। এই মানুষটা আসলে এই অফিসারটা এবং তিনি যে সাইফুল আলম দুজনেই, এরা বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট হোল্ড করার পরে এদের মধ্যে আসলে আপনার নীতি নৈতিকতার অবক্ষয়টা শুরু হয়েছে। আপনার যেমন লেফটেন্যান্ট সাইফুল আলম সম্পর্কে একটা কথা আছে, যেটা ওই সাকিব আল হাসানকে নিয়েও আমি এরকম একটা মন্তব্য করেছিলাম, যে আল্লাহ তাআলা তার মধ্যে সব গুণ দিয়েছে নীতি নৈতিকতা ব্যতীত। সাইফুল আলমের মধ্যে আল্লাহ তাআলা মানে অনেক গুণ দিয়েছে, বাট তার মধ্যে সবচেয়ে বড় ঘাটতি যেটা আমি মনে করি নীতি নৈতিকতার। তার সম্পর্কে তারই একজন কোর্সমেট একটা কথা বলেছিল, যে তাকে যদি বলা হয় যে তোমার এই পদে বসানো হবে বা তোমার কেরিয়ার এই জায়গায় নেওয়া হবে, তুমি এই বাচ্চাটাকে মেরে ফেলো, সে মেরে ফেলতে পারবে। এতটাই ভয়ঙ্কর ছিল বিষয়টা হচ্ছে যে, এবং আমাদের আসলে মিলিটারি একাডেমিতে অ্যাকচুয়ালি কি আমরা অনেক কিছু আছে যে আপনার সবসময় যে একদম মানে একটা প্রক্রিয়া যতই ভালো হোক, মানুষের ভিতরে কিছু ক্রিমিনাল জিনিসটা এটা কিন্তু সবসময় বের হয়ে আসে না। এটা আসতে কিন্তু অনেক সময় লাগে, অপরচুনিটি লাগে। আপনি যে ক্রাইম করবেন, আমি যেহেতু ক্রিমিনোলজি নিয়ে পড়াশোনা করছি, আমি সেই দৃষ্টিকোণ থেকে বলবো যে অনেক মানুষ আছে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর আপনি ধরতে পারবেন না সে একজন ক্রিমিনাল। বাট কারণ কি, তাকে তো সেই সুযোগ দেওয়া হয় না ক্রাইম করার। আপনি যখন ক্রাইম করার অপরচুনিটি দিবেন তখনই বুঝতে পারবেন সে একজন ক্রিমিনাল। তো তো মিলিটারি প্রসেসে এগিয়ে আসছে, মিলিটারি একাডেমিতে তিনি ফার্স্ট হয়েছেন। কারণ একেবারে নির্দিষ্ট অভিযোগগুলো কি? হ্যাঁ, নির্দিষ্ট অভিযোগ। আমি ওই পয়েন্টে আসছি যে তাকে আপনি একটা মানুষ যখন এরকম তার মধ্যে একটা প্রতিজ্ঞা থাকে, যে করে হোক আমাকে সামনে আগাতে হবে, আমাকে প্রফেশনালি ফার্স্ট হতে হবে, আমি আমার সিনিয়রের কাছে আমার অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট আমি নাম্বার 1 হব, আমি যে কোনো জায়গায় আমার সিনিয়ররা সবাই আমাকে আমার কমান্ডার আমাকে সবার চেয়ে আগে রাখবে, তখন কিন্তু ওই মানুষটা নীতির সাথে কম্প্রোমাইজ করবেন। কারণ তার লক্ষ্য কিন্তু প্রফেশনালিজম না, তার লক্ষ্য হচ্ছে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খুশি করা। এই প্রতিজ্ঞা থাকাটাকে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে অনেক হাই প্রফেশনাল বলি, বাট আপনি নীতি নৈতিকতার দৃষ্টিকোণ থেকে দেখে প্রফেশনাল বলা যায় না। ব্যাখ্যায় আসবো, আমি বলছি যে অভিযোগগুলো কি কি?
তাকে তার অভিযোগ যেমন হচ্ছে হত্যা, তিনি গুম, খুন, হ্যাঁ, এই ধরনের তো অভিযোগ। এখন আমি আপনাকে এক্স্যাক্টলি এই জায়গাটা উত্তরটা আসছি, আমাকে একটু ব্যাকগ্রাউন্ডটা না দিলে দর্শক বুঝবে না। তাকে তার মধ্যে যখন এই ধান্দাটা কাজ করে যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা শুনবো, এখন কর্তৃপক্ষ কে? কর্তৃপক্ষ হচ্ছে শেখ হাসিনা। আমি এই পয়েন্টে আসার জন্য এই পিলুটটা দিলাম। শেখ হাসিনা যখন তাকে যা বলেছেন বা তার ইমিডিয়েট কমান্ডার যখন যা তাকে বলেছেন, সেটা আনলফুল হোক, ইলিগাল হোক, সেটা করাপশন হোক, যা হোক, যত জঘন্য হোক, তিনি ওইটাকে বাস্তবায়ন করেছেনই। কারণ তার মাথায় একটাই, আমি এটা করলে আমি হয়তো বা সেনাপ্রধান হতে পারবো, অথবা আমি লেফটেন্যান্ট হতে পারবো, অথবা আমি ডিজিএফের ডিজি হতে পারবো। এই প্রতিজ্ঞা নিয়ে কিন্তু তারা লক্ষ্য নিয়ে তারা কাজ করে গেছে। এবং আপনি জানেন 15 বছরে শেখ হাসিনা কি কখনো ভালো কিছু আদেশ দিয়েছেন? আমরা এই আলোচনাগুলো করব। আমি বলছি স্পেসিফিক অভিযোগগুলো কি, আমরা নিশ্চয়ই কেন করেছে আমরা সেই উত্তরে আসব। তার স্পেসিফিক অভিযোগগুলো হচ্ছে যে তিনি যেমন এই যে আয়নাঘর, এই আয়নাঘরে কিন্তু মেইনটেনেন্সের মেইন ভূমিকাটা ছিল এই লেফটেন্যান্ট সাইফুল আলমের, নাম্বার 1। হ্যাঁ, তারপরে হচ্ছে এটাই যেহেতু দর্শকরা নিশ্চয়ই এই কথার জন্যই বসে আছে, আমি এইজন্যই আপনার কাছে জানতে চাচ্ছি। তারপরে আপনার লেফটেন্যান্ট মুজিব, তার সম্পর্কে বিষয় হচ্ছে কি তিনি এনএসআইতে ছিলেন, তিনি র্যাবের এডিজি ছিলেন, র্যাব থেকে উনি 46 ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ছিলেন, তারপর সেখান থেকে তিনি এসএসএফ এর ডিজি। সো আপনি দেখেন প্রসেসগুলো কোথায় 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 ছিলেন। এনএসআইতে কাজ করেছেন, ওখান থেকে কিন্তু তার জীবনের আসলে টার্নিং পয়েন্টটা শুরু। এবং আপনি এই জায়গা থেকে আপনি র্যাবে পোস্টিং নিতে গেলে আপনাকে তো খারাপ কিছু কাজ করে খুশি করতে হবে। আপনি এটা তো প্রাইস পোস্টিং, এই প্রাইস পোস্টিংটা এমনি পাওয়া যায় না। তখন তিনি সেখানে থেকে কিছু রিপোর্টিং বিভিন্ন জন সম্পর্কে, যে অফিসারটা যে ভুল করে নাই বা যে একজন প্রফেশনাল অফিসার, তাকে নিচে নামানোর জন্য তিনি দেখা গেছে একটা ফলস রিপোর্ট তৈরি করেছেন। ওই ফলস রিপোর্ট দিয়ে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। ভালো ভালো চমৎকার অফিসারগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর তিনি র্যাবে গিয়েছেন। র্যাবে যাওয়ার পরে তিনি সেখানে কিন্তু তখনও মোটামুটি উনি অতটা করাপ্টেড হননি, ভালো ছিলেন, ভালোই কাজ করা শুরু করেছিলেন। র্যাবে তো এডিশনাল এডিজি ছিলেন, এডিশনাল আপনার ডাইরেক্টর জেনারেল। তো এডিজি থাকা অবস্থায় তিনি আপনার দিদেন কর্নেল জিয়া এবং কর্নেল রাশিদ একের সিও, জিয়া হলো তখন ডাইরেক্টর ইন্টেলিজেন্স, এবং তারা দুজনেই লেফটেন্যান্ট কর্নেল, মুজিব তখন ফুল কর্নেল। তো এই দুই লেফটেন্যান্ট কর্নেলের পাওয়ার ছিল বেশি, কারণ এই দুজন ছিল তারেক সিদ্দিকীর আশীর্বাদ পুষ্ট। তখনও এই কর্নেল মুজিব স্যার তারেক সিদ্দিকীর নিরাপত্তা উপদেষ্টা, রাইট, তখনও সে তারেক সিদ্দিকীর নাগালটা তিনি পাননি, তিনি তখনও এডিজি। সো এই হিসাবে তিনি চিন্তা করলেন আমি যদি এখন বড় কোনো অপরাধ না করি তাহলে তো আমি ওই নজরে আসতে পারবো না। তখন জিয়া রাশিদের সাথে এই যে গুম খুন, যে আমরা যে ঘটনাগুলো জানি, এগুলোর সাথে উনি সরাসরি সম্পৃক্ত হওয়া শুরু করলেন, এনকারেজ করা শুরু করলেন। এই যে আপনার যে ঘটনাটা নিয়ে আজকে কর্নেল তারেক সাইদ আজকে জেল খাটছেন, আপনার র্যাব 11 ছিল 7 মার্ডার কেস, এই 7 মার্ডার কেসের মাস্টারমাইন্ড কে ছিল? এই মুজিব এবং জিয়াউল হাসান। কিন্তু এখানে কিন্তু বলির পাঠা হয়েছেন এসকেপ গট তারেক সাইদের কোনো কখনোই ক্ষমতা নাই র্যাব হেডকোয়ার্টার থেকে। ওটা তো আর সরকারের নির্দেশনা ছিল না, নারায়ণগঞ্জে যে 7 মার্ডার সরকারের নির্দেশ ছিল, শেখ হাসিনার নির্দেশ ছিল এটা না, সেখানে তো টাকা লেনদেনের বিষয় ছিল না। টাকা লেনদেনের বিষয়টা এখানে শোন, এখানে কি হতো, আপনি যখন একটা গুমের বিষয়টা হয়, এখানে কিন্তু আদেশটা নেয়ার পরে তারা, যেমন আপনি তদবির করলেন যে আমি এই ব্যক্তিকে ফিনিশ করতে চাই, তখন আপনি কি করছেন? সরকার থেকে পারমিশন নিচ্ছেন। এই যে পারমিশন নিচ্ছেন, এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। নূর হোসেনের নেতৃত্বে নারায়ণগঞ্জের যে কাউন্সিলর, তার ব্যবসা বাণিজ্য সংক্রান্ত নানান ধরনের বিরোধ দ্বন্দ্ব থেকে 7 মার্ডারের ঘটনাটি ঘটে, যেটা আমরা জানি, এবং সেখানে তারিক সাইদের মতন র্যাবে যারা কর্মরত ছিলেন তারা এই ঘটনাটি ঘটায়। আমি একটু জানতে চাই এখানে শেখ হাসিনার ইন্টারেস্টটা কি ছিল? আচ্ছা, শেখ হাসিনার ইন্টারেস্ট কি এখানে? শেখ হাসিনা কীভাবে এখানে অ্যাপ্রুভ করেছেন? কারণ ওই জায়গাটায় কেউ একজন কোনো একটা মানুষকে মার্ডার করতে চাচ্ছেন, তিনি তখন র্যাবের কাছে এই জিয়া, রাশিদ বা আপনার মুজিব এদের কাছে অ্যাপ্রোচ করতো যে এই মানুষটা বিএনপি জামাতপন্থী, একে যদি আপনারা সরিয়ে দিতে পারেন আমরা এই অ্যামাউন্ট টাকা দেবো। টাকা লেনদেনটা কিন্তু এইভাবে শুরু হয়। দেন তারা কিন্তু পার্সু করতে থাকে সরকারের কাছে বোঝানোর জন্য শেখ হাসিনার কথা, কারণ শেখ হাসিনার কিন্তু একটা উইকেস্ট জায়গা ছিল, কোনো জামাত, শিবির, বিএনপি তকমা দিলে উনি শেষ করে দেওয়ার অনুমতি দিয়ে দিতেন। তিনি যেই দেবতা যা খায় ওই দেবতাকে কিন্তু ওইটাই অফার দেওয়া হতো। শেখ হাসিনাকে সে অফার দেওয়া হতো যে তারা এখানে জঙ্গি কাজে জড়িত, তারা এখানে জামাতের সাথে তারা এই কাজগুলো করছে, তারা জামাতকে এই ধরনের সাপোর্ট দিচ্ছে, এই সব কথা বলে শেখ হাসিনার কাছ থেকে অনুমতি নেওয়া হতো। অনুমতি নেওয়ার বিনিময়ে তারা কিন্তু ওখান থেকে বেনিফিশিয়ারি হতো ফিনান্সিয়ালি। অ্যান্ড দেন অ্যাপ্রুভাল, এটাকে অ্যাপ্রুভ করার পর তারপরে কিন্তু র্যাবের সিওকে জানায়। সিও তারপরে কিভাবে অপরাধ করে, সিওকে তার কথা হলো একজন ব্যক্তি গুম হত্যা কি এই প্রসিডিউর মেনটেন করেই হয়েছে?
15 বছরে সবগুলোর ক্ষেত্রে এরকম করা হয় না। এটা একটা ঘটনা মাত্র, কারণ এগুলো তো বিভিন্ন ঘটনা। আসবো জি, অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, যা শুনছিলেন মানে এরকম মেধাবী হওয়া সত্ত্বেও, চৌকস অফিসার হওয়া সত্ত্বেও ব্যক্তি ইন্টারেস্টের জায়গা, পার্সোনাল ইন্টারেস্টের জায়গা থেকে এই ধরনের অপকর্মে জড়িয়ে আছে। এখানে ব্যক্তির দায় কতটা, রাষ্ট্রের দায় কতটা? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে 21 টেলিভিশনের যারা সম্মানিত দর্শক তাদেরকেও ধন্যবাদ। এই কথাগুলো ধরেন দীর্ঘদিন বলেছি তো, যে একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে আপনি এটা শুধুমাত্র বর্তমান সময়ের ঘটনা না, এটা প্রায় আপনি বলতে পারেন 2000 সাল থেকে যখন আমরা ওই দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হলাম, এবং তারপরে হয়তোবা আমরা আমাদের অবস্থানটা 10, 12, 15 হয়েছে। কিন্তু এইটা বোধহয় কেউ অস্বীকার করবে না যে দুর্নীতিটা আমাদের এখানে একটা, ইট হ্যাজ বিকাম এ নর্ম। আমরা কখন বলি যে এটা হচ্ছে একটা নর্ম? আমরা বলি যে সততা একটা নর্ম, কিংবা আমরা বলি যে আপনার নিষ্ঠা একটা নর্ম, আমরা বলি যে অল্ট্রুইজম একটা নর্ম। বাট আনফর্চুনেটলি ইন বাংলাদেশ করাপশন হ্যাজ বিকাম নর্ম, এবং সেই করাপশনটা অধিকাংশই করে এডুকেটেড লোক। আজকে আপনি 2 জন সামরিক কর্মকর্তার কথা এসছে, আপনি টিআইবির রিপোর্ট দেখেন, ওখানে আপনি পুলিশ মানে দক্ষ পুলিশ মানে মেধাবী পুলিশ কর্মকর্তা, মেধাবী শিক্ষক, মেধাবী ডাক্তার, মেধাবী সচিব, হ্যাঁ, এবং সব জায়গায় কিন্তু একই অবস্থা। এবং আপনার ওইখানে যেতে হবে যে দুর্জন মানে হলেও আপনার মানে কি বলে যে জ্ঞানী ব্যক্তি যদি মানে জ্ঞানী ব্যক্তি সে যদি আপনার ওই মূল্যবোধ না থাকে, তার ভিতরে মানবিক মূল্যবোধ না থাকে, তিনি যদি অনবরত অন্যায় করতে থাকেন, আপনি করাপশন করতে পারেন, তাহলে পরে তো মানে আপনার 16 আনাই বৃথা হয়ে গেল। হ্যাঁ, তো সেইটা দুর্নীতির আলোচনায় আসলে যে আপনি বাংলাদেশের ভেতরে আমরা যে নতুন ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে সেটাতে সংস্কারের কথা এসছে, কিন্তু আপনার প্রথম যে বিষয়টা অ্যাড্রেস করতে হবে সেটা তো দুর্নীতি, এবং দুর্নীতি তো নানা কারণে হয় না। শুধু এখানে তো দুর্নীতির বিষয় আমি ওইভাবে অ্যাড্রেস করছি না, মানে আমি যদি আরেকটু ক্লারিফাই করি আপনাকে প্রশ্নটা, সেটা হচ্ছে যে তাদের পার্সোনাল ইন্টারেস্ট তো ছিলই, শুধুমাত্র পার্সোনাল ইন্টারেস্ট থেকেই যে গত 15 বছরে নানান ধরনের গুম হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মানুষ, নির্যাতন শিকার হয়েছেন, তা তো না। রাষ্ট্রের নির্দেশও বা সরকারের প্রয়োজনে অনেককে গুম করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পলিটিক্যালি, যেমন ইলিয়াস আলীর কথা আমরা জানি, বিএনপি ইলিয়াস আলী, এবং তার মাধ্যমেই তো গুমের বিষয়টি প্রকাশ্যে এলো, তার ওই ঘটনার মধ্য দিয়ে সবার সামনে। সেখানে তো সরকারের দায় রয়েছে, মানে এটি তো একেবারে খোলামেলাভাবে। অতএব এই যে নেক্সাস, সরকার এবং পার্সোনাল ইন্টারেস্টের জায়গা থেকে যারা অপরাধ প্রবণতার জায়গা থেকে সরকারকে সহযোগিতা করছে নিজস্ব ইন্টারেস্টের জায়গা থেকে, এই দুই মিলে কি এই যে ভয়ঙ্কর জায়গাটা তৈরি হলো, সেখানে সেই বিশ্লেষণের জায়গা থেকে আপনাকে জানতে চাচ্ছি। না, বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, আপনার প্রশ্নটা আপনি আরও পরিষ্কার করেছেন। আমরা ক্রিমিনাল লতে, ক্রিমিনোলজিতে, হিউম্যান রাইটসে আমরা নতুন করে যে কথাটা বলছি যে ক্রাইমস কমিটেড বাই দি স্টেট। কারণ বিষয়টা হচ্ছে যে এতদিন পর্যন্ত আমরা যেটা বলতাম যে একজন ব্যক্তি অপরাধী কিংবা একটা সন্ত্রাসী সংগঠন, গ্রুপ অফ টেরর্স, তারা অপরাধ করে, যে সংঘবদ্ধভাবে অপরাধ করে, সিন্ডিকেট থাকে। কিন্তু রাষ্ট্র কীভাবে অপরাধ করে? রাষ্ট্রের অপরাধের প্রধান জায়গাটা হচ্ছে যে আপনার এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, গুম, আর একটা হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং। এবং এই দুইটার ব্যাপারে যে আপনার ইঙ্গিত কিংবা আঙুল তোলা হচ্ছে, একটা হচ্ছে গোয়েন্দা সংস্থা, আর একটা হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আর একটা হচ্ছে পুলিশ। এই সবগুলোই কিন্তু সরকারি সংস্থা। এখন এরা যদি আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে, এরা যদি আপনার এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স করে, তখন সেটা পলিসি ডিসিশন দরকার হয়। হ্যাঁ, কারণ আপনি একটা গুম হলে, একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হলে সেটা পত্রিকায় খবর হচ্ছে, সেটার ব্যাপারে মামলা হচ্ছে, তার যে আত্মীয় স্বজন যেটা আহাজারি করছে, এবং সেটার সম্পর্কে আপনার আন্তর্জাতিক একটা ইমপ্লিকেশনস আপনি দেখবেন যে ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারপর জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত যে সমস্ত ব্যক্তিবর্গ কমিশন, তারা কিন্তু বলছেন, এবং এটার একটা লং টার্ম ইম্প্যাক্ট কিন্তু থাকছে, এবং সেটা কিন্তু আমরা গত 10-12 বছরে আমরা দেখেছি। সুতরাং সেইটার দিক দিয়ে যদি আপনি বলতে চান, তাহলে পরে দেখেন যে এইখানে আমাদের মানে যে রাষ্ট্রে যারা ছিলেন, তারা এই যে পলিসি ডিসিশন নিয়েছেন যে এই ধরনের ব্যক্তিকে গুম করা হবে,
হ্যাঁ, তো এই জায়গাটাতে বোধহয় যারা পলিসি মানে যারা সরকারে ছিলেন তাদের এই জায়গাটা ভুল ছিল। হ্যাঁ, কারণ প্রথমত আমি মনে করি যে আপনি যদি একটা গণতন্ত্র নিশ্চিত করতে চান তাহলে পরে আপনার মানে মতবিরোধ মানে আপনার দ্বিমত পোষণ করার যে বিষয়টা সেটাকে নিশ্চিত করতে হবে। হ্যাঁ, আপনি যদি আপনার সাথে মতবিরোধ থাকে, কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে, নাশকতা করে, সেটাও আপনি যদি কিছু করতে চান সেটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে হবে। হ্যাঁ, তো এই যে এইখানে আপনার এই যে আপনার মানে ক্রাইমস কমিটেড বাই দি স্টেট, আমাদের এখানে কিন্তু সেইটা হয়েছে। হ্যাঁ, এবং সেইটার জন্য আপনার মানে সেইটা হলেও কিন্তু রাষ্ট্রের ভেতরে প্রতিকারের ব্যবস্থা থাকে। যে আপনি মেজর সিনহা যখন হত্যাকাণ্ড হয়েছিল আপনার মনে থাকবে যে ওইখানে যে ওসি, হ্যাঁ ওসি তখন কিন্তু ওই যে পরবর্তীতে আমরা জানতে পারলাম যে আপনার 200 ক্রস ফায়ারে মানে 200 এক্সট্রা জুডিশিয়াল কিলিং তিনি করেছেন। এখন ওই রকম কোনো কিছু যদি হয় তাহলে পরে কিন্তু মানে কেউ যদি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়, পুলিশের নিজেদের তরফে একটা তদন্ত হয় যে এইটা কোন প্রেক্ষিতে কেন এটা হয়েছে, এবং সেটা মানে পুলিশকে তো আপনার শক্তি প্রয়োগের অনুমতি আছে। আপনি যদি কোনো সন্ত্রাস হয় কিংবা রাষ্ট্রের আপনার জননিরাপত্তা বিঘ্নিত হয় কিংবা অনেক কারণে পুলিশ সেটা শক্তি প্রয়োগ করতে পারে, এবং সেখানে প্রাণহানি হলে সেটা ইনডেমনিটি আছে কিংবা তাদের সেটা আপনি ধরেন হোলি আর্টিজেনে যে যাদেরকে হত্যা করা হলো। হ্যাঁ, তো এইখানে আপনার যেটা হয়েছে যে পুলিশের তরফে একটা তদন্ত হয়, আরেকটা তদন্ত হয় সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, যারা অ্যাডমিনে থাকে তাদের। এই তদন্তের মধ্য দিয়েও যদি প্রকাশিত হয় যে এইখানে যে পুলিশ কর্মকর্তা কিংবা যারা ছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সেটা তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অ্যাকশন যে তাদেরকে বিচার প্রসঙ্গ অবশ্যই আসবে, সেটাই আমাদের আলোচনার বিষয়। আমি একটু কথার মধ্যে একটু ইন্টারাপ্ট করি যে এখানে খুব সুন্দর একটা কথা বলছে যে স্টেটের ক্রাইম। এখানে অ্যাকচুয়ালি ক্রাইমের অনেকগুলো পার্ট আছে, একটা স্টেট ক্রাইম, নন স্টেট ক্রাইম, আর একটা হচ্ছে স্টেট স্পন্সর ক্রাইম। এখানে বিষয়টা হচ্ছে কি যে এই যে যেমন হোলি আর্টিজান ঘটনাটা, এটা কিন্তু নন স্টেট ক্রাইম, এটা স্টেট স্পন্সর না বা স্টেট ক্রাইম না। স্টেট ক্রাইম কখন হয়? যখন স্টেটের কোনো প্রতিনিধি, যেমন ধরেন এই যে লেফটেন্যান্ট জেনারেল মুজিব, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম বা আপনার জিয়াউল হাসান, এরা যে ক্রাইমগুলো করেছে এটা হচ্ছে স্টেট ক্রাইম। কারণ কি, এই ব্যক্তিগুলো হচ্ছে স্টেটের একটা অংশ। সো স্টেট এখানে সরাসরি স্পন্সর করছে কিভাবে? এই ব্যক্তিগুলোকে শেল্টার দিয়ে। স্টেট যদি এই ব্যক্তিগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিত, এদেরকে যদি জবাবদিহিতার আওতায় আনতো যে তুমি কিসের আলোকে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে সম্পৃক্ত হলে, যেমন এখানে তারেক সাইদকে সাজা দেওয়া হলো, তারেক সাইদকে সাজা দেওয়ার পূর্বে অবশ্যই স্টেটের এখানে জিয়াউল আহসান থেকে শুরু করে 8-10টা অফিসার এখানে এক লাইনে চলে আসার কথা। কিভাবে? কারণ তারেক সাইদ যদি কাউকে নাও জানিয়ে থাকে, সে যখন এই হত্যাকাণ্ডে জড়িত হয় তখন কিন্তু মোবাইল মনিটরিংয়ের মাধ্যমেও জিয়া এটা জানতো, যদি নাও জেনে থাকে তা জানার কথা। ফোন ট্র্যাকিং এর জন্য কিন্তু ভয়েসও বের হয়েছে, আমরা ভয়েসও দেখতে পেয়েছি। তাহলে জিয়া কেন বাধা দিল না? তার মানে কি, হি ওয়াজ লেটিং দ্যাট হ্যাপেন, যেটা ঘটুক এটা সে চাচ্ছিল। আর জিয়া যদি এটা অ্যালাউ করে থাকে তার মানে তখন এডিজি এটার সাথে জড়িত। এডিজি জড়িত মানে কি, ডিফেন্স অ্যাডভাইজার তারেক সিদ্দিকী জড়িত। তারেক সিদ্দিকী জড়িত মানে এখানে আপনার এর সাথে স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্ড শেখ হাসিনা কামস। এই ব্যক্তিগুলোর বিরুদ্ধে কিন্তু আমাদের যেমন চিফ জাস্টিস, উনি ল এক্সপার্ট, উনি ভালো জানেন, চিফ জাস্টিস এখানে সম্পৃক্ত হওয়ার কথা ছিল। চিফ জাস্টিস আমাদের যে আপনার বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, তারাও কিন্তু দেখে না দেখার ভান ধরেছিল। এখানে এত বড় একটা স্টেট ক্রাইম হলো, যখন কোনো স্টেট ক্রাইম হয় সেখানে কিন্তু আপনার বিচার বিভাগ ডাইরেক্টলি সম্পৃক্ত হওয়ার কথা। বিচার বিভাগ এখানে সম্পৃক্ত হয় নাই, তার মানে আমি বিচারের আওতায় ওই সময়ের যিনি চিফ জাস্টিস তাকেও আমি এখানে আনতে পারবো, এটা রাষ্ট্রের দাবি অনুযায়ী। সো এখানে দেখেন যে অ্যাকচুয়ালি এই যে আমরা এই যে জেনারেলদের অভিযুক্ত, শুধু এখানে না, বাংলাদেশের আমলা দেখেন, আমি তাও তো মনে করি যে কয়েকজন জেনারেলকে এখানে অনেক কিছু বরখাস্ত, অনেক কিছু করা হয়েছে। আপনি দেখেন যেই আমলা যারা, যে আপনার কবির বিন আনোয়ার, তারপরে শহীদুল্লাহ খন্দকার, শহীদুল্লাহ গণপূর্ত সচিব ছিল, তারপরে আপনার সিকিউকে মোস্তাক, তারপরে নজিবুর রহমান যিনি এনবিআর চেয়ারম্যান, তারপরে মুখ্য সচিব, তারপরে আপনার এই যে দুদকের বর্তমান চেয়ারম্যান মাইনুদ্দিন আবদুল্লাহ, তারপরে আপনার আবুল কালাম আজাদ, হ্যাঁ, তারপরে আপনার এই যে কায়কাউস যিনি আছে, এরা তো হাই লেভেল ইন্টারন্যাশনাল পর্যায়ে মাফিয়া টাইপ ক্রাইম করছে। তারা তো কাউকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হলো না, কোনো অ্যাকশন নেওয়া হলো, অভিযোগ আনা হলো না। এখানে আমরা শুধু মিলিটারি পার্সনকে আপনাকে ই করলে হবে না, কারণ এটা এখানে আমাদের পুরো বাংলাদেশে যেটা ঘটেছে সেগুলো তো আছে, অবশ্যই আছে। যেহেতু আমাদের সাবজেক্ট আছে, হ্যাঁ, সবাই আসবে। আমি একটু প্রশ্ন আপনার কাছে, মেজর রেজা, জেনারেল মুজিবুর রহমানের বিরুদ্ধে আমি যতদূর জানি যেটি
ভিতরের সূত্র থেকে পাওয়া, তার বিরুদ্ধে 347টির মতন অভিযোগ রয়েছে। যেমন ইলিয়াস আলী গুম থেকে শুরু করে সাজেদুল, বিএনপি নেতা সাজেদুলকে গুম করা থেকে শুরু করে 347 মতন অভিযোগ রয়েছে। পাশাপাশি তিনি, তার অ্যাটিটিউডটা এরকম ছিল যে শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে তিনি বিভিন্ন ধরনের ট্রিট করতেন বিভিন্ন জনের সঙ্গে, এবং ছাত্র জনতা যে আন্দোলন বা গণঅভ্যুত্থান, সেখানে ছাত্রদেরকে বা জনতাকে হত্যা করার জন্য ডিজি শুধু নয়, আর্মি চিফের উপরেও তিনি প্রেশার ক্রিয়েট করছিলেন। এগুলো আমরা ভিতর থেকে যেগুলো শুনেছি, এর সত্যতা আপনি আরো ভালো জানেন, বা অভিযোগের বিষয় অন্তত সেইগুলো বিষয়ে যদি একটু বলেন। এবং তার যে সহযোগী ছিলেন র্যাবে, ইলিয়াস আলী গুম থেকে শুরু করে অনেক অপকর্মের সাথে, আপনি জেনারেল জিয়াউল হাসানের কথা বললেন, ব্রিগেডিয়ার জেনারেল রাশিদুল আলম, তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল র্যাবে কর্মরত, আপনি নিজেও তো র্যাবে কর্মরত ছিলেন সেই সময়। রাশিদুল আলম আমার ডাইরেক্টলি হি ওয়াজ মাই কমান্ডিং অফিসার, রাইট। সেজন্য ভিতরে খবর আপনি নিশ্চয়ই অনেক ভালো জানেন, যেহেতু আপনি এখন সেখানে কাজ করছেন, আপনার জন্য বলা অনেক সহজ। এই কারণেই আপনার কাছ থেকে একটু ভিতরে খবরগুলো নেওয়ার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আপনার মুজিবের বিষয়টিকে আসলে লেফটেন্যান্ট জেনারেল মুজিবের বিষয়ে কথা বলতে গেলে আপনি জাস্ট যদি খালি তার সার্ভিসের ইয়াটা দেখেন, তার অপরাধ কোন পর্যায়ে অপরাধ করলে এই পর্যায়ে আসতে পারে। একটা মানুষ, তিনি ছিলেন ইনস্ট্রাক্টর, প্রশাসক, প্রশিক্ষকরা সাধারণত মিলিটারি যারা প্রশিক্ষক হয় তারা কখনো এই ট্রেনে আসে না। আপনি যত আমাদের বর্তমান সেনাপ্রধানের কথা চিন্তা করেন, যেন ওয়াকারুজ্জামান, তিনি কিন্তু এইসব জায়গায় কোথাও চাকরি করেন নাই। তিনি র্যাবে চাকরি করেন নাই, তিনি এসএসএফে ছিলেন না, তিনি ডিজিএফতে চাকরি করেন নাই, এনএসএতে চাকরি করেন নাই। দেখেন 4টা জায়গা তিনি কিন্তু জব করেননি। জেনারেল ইকবাল করিম ভুঁইয়া, তিনি কিন্তু এইসব জায়গায় জব করেননি। জেনারেল মুবিন, তিনি কিন্তু এইসব জায়গায় জব করেননি। জেনারেল হাসান মাসুদ চৌধুরী, তিনিও কিন্তু এইসব অ্যাপয়েন্টমেন্টে জব করেননি। তাহলে এই জায়গাগুলোতে মুজিবের মতো একটা প্রশিক্ষক, তিনি কেন এইসব অ্যাপয়েন্টমেন্ট হোল্ড করতে গেলেন? কারণ তার মধ্যে হাই অ্যাম্বিশন ছিল। আর হাই অ্যাম্বিশন তাকে পলিটিক্যালি করাপ্টেড, প্রফেশনালি করাপ্টেড, এবং সব দিক থেকে তাকে স্পয়েল করে দিয়েছিল। এই মানুষটা র্যাবে থাকা অবস্থায় এই গুম খুন যেগুলো অলরেডি উল্লেখ করেছেন, এটা বারবার রিপিট করার কিছু নেই, এই অপরাধগুলো উনি করে নজরে আসতেন। তারপরে 46 ব্রিগেডে আসার পরে তিনি এত বড় একটা দায়িত্ব, ব্রিগেড কমান্ড, এটা ব্রিগেডিয়ার র্যাঙ্কের সবচেয়ে কালারফুল অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে ব্রিগেড কমান্ড। সেই অ্যাপয়েন্টমেন্টে উনি বেশি দিন থাকতে চাইলেন না। উনি কী করলেন? কারণ তার দরকার হচ্ছে কত তাড়াতাড়ি শেখ হাসিনার কাছে যাওয়া যায়। তিনি তারেক সিদ্দিকীর কাছে যাওয়ার পরে তিনি ক্ষান্ত হননি। তারপরে ভেবেছেন যে আমার তারেক সিদ্দিক ইজ নট এনাফ, আই ওয়ান্ট টু, মানে কী বলে, আমি আকাশ ছুঁয়ে এখন আরও কিছু ছুঁইতে চাই আমি। সে শেখ হাসিনাকে ছোঁয়ার জন্য তিনি এই 46 ব্রিগেডে থাকা অবস্থায়, যেগুলো একজন ব্রিগেড কমান্ডারে করার কথা না, তিনি সিভিল ফাংশন ইনভলভ হওয়া শুরু করে দিলেন। বিভিন্ন পলিটিক্যাল নেতার সাথে তার যোগাযোগ ছিল, পলিটিক্যাল, যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, বিভিন্ন জায়গার বিভিন্ন নেতারা আমি দেখেছি আমার সামনে বসে। যেমন আমারই একটা ছোট্ট একটা কাজ ছিল, আমি তাকে প্রফেশনালি অ্যাপ্রোচ না করে আমি যুবলীগের একজন নেতাকে, আমি আমার এক রিলেটিভকে রেফার করেছি, ওই নেতারে বলেন, ওই নেতা তাকে বললে কাজটা হয়ে যাবে। ইট হ্যাপেন্ড। কারণ আমি জানি বিইং এ প্রফেশনাল, আমি যদি তাকে বলি, সে আমার থেকে টাকা ঘুষও নিবে না, কাজও করবে না। তো এই কানেকশনগুলোর মাধ্যমে এসএসএফ লিয়াজোটা করলেন। দেন হি ওয়াজ প্রমোটেড, দেন এসএসএফ ডিজি হলেন। এখন তাকে কে পেতে পারে? এখানে যে তিনি তখন এই যে কথা আপনি উল্লেখ করলেন, বিভিন্ন জায়গায় তিনি ইনফ্লুয়েন্স করা শুরু করলেন। এতটা ইনফ্লুয়েন্স করা শুরু করলেন, যেমন আমাদের সেনাপ্রধান যখন, আপনি দেখেন ওই যে যখন ছাত্রদের আপনার বিপ্লব হয়, আপনার বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলনের সময় সেনাপ্রধান কি অফিসার্স অ্যাড্রেস করলেন না? দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য টার্নিং পয়েন্ট। সব অফিসারদের সাথে কথা বলে, মনে আছে আপনার? হ্যাঁ, 3 আগস্ট, হ্যাঁ 3 আগস্ট, রাইট, ইউর কারেক্ট। 3 আগস্ট যখন, এটা কিন্তু ওয়ান অফ দ্য টার্নিং পয়েন্ট আমাদের যে গভর্নমেন্ট পরিবর্তনের ক্ষেত্রে। যখন ইয়াং অফিসারদের অ্যাড্রেস করলেন সেনাপ্রধান, তখন সব অফিসাররা কিন্তু তাদের আবেগ অনুভূতি প্রকাশ করলেন, এবং ওই আবেগ অনুভূতির প্রকাশের ইম্প্যাক্ট হিসাবেই কিন্তু সেনাপ্রধান পরবর্তী সিদ্ধান্তে ধাবিত হয়েছেন। তো তখন ওই প্রোগ্রামে এসএসএফ ডিজি কেন যাবে আপনি আমাকে বলেন? ওইখানে কি প্রাইম মিনিস্টার ছিল? সেনাপ্রধান অফিসার্স অ্যাড্রেস করছেন, সেখানে এসএসএফ ডিজির প্রেজেন্ট কেন থাকতে হবে? সে হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়ের অংশ, সে কিন্তু ডিফেন্স মিনিস্ট্রির অধীনে না। কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে মানুষের জানা উচিত। এসএসএফ ডিজি কিন্তু তিনি ডিফেন্সের অধীনে না, তিনি হচ্ছেন সরাসরি প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে। এনএসআই ডিজি প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে। এই অ্যাপয়েন্টমেন্ট হোল্ড করে এরা কিন্তু প্রধানমন্ত্রীর আশেপাশে থাকার কথা, তিনি যা অ্যাসাইন করেন তা করার কথা। লেফটেন্যান্ট জেনারেল মুজিব শেখ হাসিনাকে রক্ষার জন্য যা করেছেন, এটা আমি মনে করি প্রফেশনালিজম, এটা তার প্রফেশনাল অংশ, তার প্রোটেকশনই তার প্রাইম রেসপন্সিবিলিটি। কিন্তু সেনাপ্রধান কি অ্যাড্রেস করবেন, কি বলবেন না বলবেন, এটাকে প্রভাবিত করার জন্য তিনি সেখানে যে বসেছিলেন, যাতে সেনাপ্রধান কিছু বলার পূর্বে তাকে চিন্তা ভাবনা করতে হয়। অ্যান্ড অ্যাকর্ডিংলি তিনি সেখান থেকে ফিরে এসে দুর্নীতির বিষয়টা একটু বলতে পারবেন? শুধু
পদোন্নতির জন্য এই কাজগুলো করে গেছে, এর পাশাপাশি তো ফিনান্সিয়াল ইন্টারেস্ট ছিল নিশ্চয়ই। হ্যাঁ, তার ফিনান্সিয়াল একটা বিষয় কি, ইনক্লুডিং আমি সাইফুল আলম, একটা দুজনের বিষয় জানতে চাচ্ছি। লেফটেন্যান্ট মুজিবের একটা ঘটনা বলি। আমি র্যাবে থাকা অবস্থায় যখন জিয়াউল হাসানের রোশানলায় পড়লাম, তিনি আমাকে সরানোর জন্য খুব উঠে পড়ে লাগলেন, কারণ হচ্ছে আমাকে দিয়ে কিছু এজেন্ডা তাদের বাস্তবায়ন হচ্ছিল না। তো এখন কিভাবে সরানো যায়, এখন সরাইতে গেলে একটা অফিসার সম্পর্কে স্পেসিফিক অ্যালিগেশন থাকতে হবে। বিভিন্ন ট্র্যাপ তৈরি করার চেষ্টা করলো, অ্যান্ড ওই কোনো একটা ট্র্যাপে আমাকে দোষী সাব্যস্ত করতে পারে নাই। এমন হয়েছে, ছোট্ট একটা ঘটনা বলে, এমন হয়েছে বেইলি রোড অফিসার্স ক্লাবে, এটা একদম আপনি যদি খোঁজ নেন, এটা মিলিটারি আমাদের পার্সোনাল ডাইরেক্টর পিএস ডাইরেক্টর, এই রিপোর্টটা এখনও আছে আমার নামে। বেইলি রোড অফিসার্স ক্লাবে শ্রেয়া ঘোষাল একটা অনুষ্ঠান ছিল 2011 সালে। আপনি একজন জার্নালিস্ট হিসেবে জানেন, বেইলি রোড অফিসার্স ক্লাবে কি কোনো মদের বার আছে? নাই। বেইলি রোড অফিসার্স ক্লাব হচ্ছে কমপ্লিটলি অফিসারদের একটা মিলনস্থল, যেখানে চা কফি খাওয়া হয়, টিবার আছে। সেখান সম্পর্কে উনি রিপোর্ট, আমি ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম, স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রী, সমস্ত সরকারি কর্মকর্তারা ছিল। উনি রিপোর্ট করলেন যে ওখানে আমাকে মদ্যপ মাতালরত অবস্থায় পাওয়া গিয়েছে। এটা করার পরে, হ্যাঁ, এটা করার পর, এই রিপোর্টটা করার পর যখন আমাকে লাভ হলো না, তারপর উনি যখন চেষ্টা করে যাচ্ছেন, তখন মুজিব আমাকে ডাকলেন, লেফটেন্যান্ট মুজিব স্যার। আমি বুঝতে পারছি। এটা আমরা শুনতে হবে, ভেরি কি পয়েন্ট এখানে। ডেকে উনি কিছু কথা ইনডিরেক্টলি আমাকে বললেন, বলার পর আমি সেটা আমি তাকে খুব একটা গ্রহণ করিনি। এরপরে কোন একজন অফিসার, সে এখনো তার কাছে বললেন যে ওকে বলো একটা ট্যাব কিনে দিতে আমাকে। তখন ট্যাবের খুব হাই ডিমান্ড, যদি ও ট্যাব কিনে দেয় তাহলে তার কোনো সমস্যা। আমি বুঝতে পারছি হাফিজুর রহমান কার্জন, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে শেখ হাসিনা এই ধরনের লোকজনদেরকে তার চারপাশে রেখেছেন, এটি কি তার দুর্বলতা থেকে, নাকি তিনি জানতেন যে এই লোকগুলো দিয়েই সব ধরনের কাজ করানো সম্ভব, এই লোকগুলো পরীক্ষিত, এজন্যই তাদেরকে ডে বাই ডে একের পর এক প্রমোশন, একের পর এক নানান ধরনের অনৈতিক সুযোগ সুবিধা তাদেরকে দিতে দিতে এই পর্যায়ে একটা ফ্রাঙ্কেনস্টাইন তো না, এটা কি বলা যায়, তারা তো ফ্রাঙ্কেনস্টাইন হয়নি, তার জন্য মোটামুটি যা যা করার তিনি তাই করেছেন। আমি এই প্রশ্নটার উত্তর নেব একটা ছোট্ট বিরতি পরে, অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটির উত্তরটা নিশ্চয় হবে। দর্শক, একটা বিরতি নিতে হচ্ছে, ফিরছে খুব শিগগির। আবারও আমন্ত্রণ 21 রাতে। অধ্যাপক কার্জন, আপনার কাছে যে প্রশ্নটি ছিল, শেখ হাসিনার দুর্বলতা আসলে কোথায় ছিল, নাকি তার রিজিম টিকে রাখার জন্য তিনি যা ইচ্ছে তাই করতে চেয়েছেন? না, আসলে গত 10 বছরে আমি যেটা হতাশ হয়েছি দুর্ভাগ্যজনকভাবে, যে অনেক হাই প্রোফাইল পোস্টে কিংবা কনস্টিটিউশনাল পোস্টে আপনার মেধা, যোগ্যতা, দক্ষতা এইটা দেখে নিয়োগ দেওয়া হয়নি। ওই নিয়োগটা ছিল যে টাকা, দুর্নীতি, দলবাজি, এই সমস্ত বিষয় নিয়ে। সেটার মাসুল তো আমরা দিচ্ছি। আর আরেকটা বিষয় আমি খুব বিনয়ের সাথে বলতে চাই, যে আপনার ঢালাওভাবে কোনো কিছু বলাটা কিন্তু আবার ঠিক না। কারণ আপনি দেখেন যে বাংলাদেশের সেনাবাহিনী এটা কিন্তু একটা ডিসিপ্লিন ফোর্স, নিঃসন্দেহে। হ্যাঁ, এখানে অনিয়ম করা কিংবা এখানে এদিক ওদিক করার সুযোগ, ধরেন এনএসআইতে আপনি কিছু করতে পারবেন, ডিজিএফআইতে পারবেন, বিজিবিতে পারবেন, কিছু কিছু জায়গাতে। এর বাইরে কিন্তু এটা যে ডিসিপ্লিন অনুযায়ী চলে, যে প্রফেশন অনুযায়ী চলে, একজন আর্মি অফিসারকে আজকে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী তার সাথে দিল কাজ করতে, আরেকজনকে দিল শেখ হাসিনার সাথে। ধরেন যে একজন আর্মি অফিসার বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনজনের সাথে কাজ করলেন, এটা তার ডিসিপ্লিন অনুযায়ী তাকে দেয়া হলো। এখন যদি আপনি তাকে সেই জন্য বলেন সে অমুকের দোষর ছিল, তমুকের দোষর ছিল। এবং আরেকটা বড় ধরনের কনসিডারেশন কিন্তু আমাদের এই মুহূর্তে সেটা মাথায় নিতে হবে, যে আমাদের পুলিশ কিন্তু কাজ করছে না, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু ঠিকভাবে কাজ করতে পারছে না, এবং আমাদের অনেকগুলো কারখানা কিন্তু বন্ধ। এখন আপনার সেনাবাহিনী যতটুকু কাজ করছে তাতে কিন্তু দেশটা মোটামুটি একটা জায়গায় টিকে আছে,
এখন আপনি সেনাবাহিনীর ভিতরে যে সমস্ত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি কিন্তু সেটা খুবই নিয়মতান্ত্রিকভাবে সেই ব্যবস্থাগুলো নিতে হবে। কারণ এই যে একসাথে এর আগে যে অনেক সেনা কর্মকর্তা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, অবশ্যই আপনি সেটার ব্যবস্থা নেবেন, বিচার করবেন, আমি সেটার ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করছি না। কিন্তু আপনি এমন কিছু করবেন না, এটা জুনিয়র লেভেলে, যেটা আমাদের সামরিক কর্মকর্তা বললেন যে এদের কিন্তু প্রোফাইল কিন্তু খুব ভালো, ওই যে আপনার নিজের ব্যাচে, এবং এদের কিন্তু ওই প্রোফাইলের একটা মানে ইম্প্যাক্ট কিন্তু জুনিয়র অফিসার পর্যন্ত থাকে। সুতরাং এইখানে যদি কোনো অস্থিরতা হয়, আপনি কিন্তু এই যে যত বড়ই গণবিপ্লব, গণ অভ্যুত্থান হোক, আমাদের লক্ষ্য কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো। আমাদের লক্ষ্য কিন্তু শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য সব কিছু আমরা আরও ভালো করব, স্থিতিশীল করব, কিংবা যে সমস্ত ঘাটতি ছিল সেগুলো আমরা পূরণ করে সামনে এগিয়ে যাব। এখন যদি পুরো বিষয়টা অস্থিতিশীল হয়ে যায় এবং আমরা ঢালাও অভিযোগের মধ্য দিয়ে প্রতিষ্ঠানগুলোকে আপনার অস্থিতিশীল করে দিই, সেটা কিন্তু কারোর জন্যই মঙ্গলজনক হবে না। না, সেটা তো হবেই না। আমি বলছি যে আপনি যেটা বললেন যে সুশৃঙ্খল বাহিনী তো নিঃসন্দেহে, এবং কিছু মানুষকে সরকার তার স্বার্থে যেমন তোমার ইচ্ছা অনুযায়ী কাজ করছে, পুরো বাহিনীকেও ব্যবহার করছে, এবং এর কিছু ব্যক্তির কারণে পুরো বাহিনী বিতর্কিত হয়ে পড়ছে। যেমন এক বিডিআর বিদ্রোহের কারণে বা পিলখানা বিদ্রোহের কারণে পুরো বিজিবির নামটাই আমরা চেঞ্জ করতে দেখলাম। নিশ্চয়ই আমরা সেরকমটা বলছি না বা আশা করছি না, কিন্তু সেনাবাহিনীর কিছু কর্মকর্তার কারণে পুরো বাহিনী তো বিতর্কিত হয়ে যাচ্ছে। আজকে আমি এই কথা তো খুব প্রকাশ্যে বলতে পারি, গত 8-10 বছর আগেও ডিজিএফআই শব্দটা মানুষ জানতো না, কিন্তু এখন রিক্সাওয়ালারাও ডিজিএফআই শব্দ জানে। আমি রিক্সাওয়ালাদেরকে নিশ্চয় ছোট করছি না, আমি বলছি তাদের কাছেও ডিজিএফআই শব্দটা পরিচিত। মানে এত বেশি এরা সাধারণ মানুষের কাতারে চলে এসেছে, এত বেশি পলিটিক্যালি নিজেদেরকে ব্যবহার করার সুযোগ দিয়েছে। আমি সেই জায়গা থেকে বলছি, এই জায়গা থেকে উত্তরণের কি উপায়? না, আমি যে কথাটা বলছি যে আমাদের তো ঘাটতি যে সংস্কারের কথা এসছে, তাই না? যে আমার শিক্ষা সংস্কার করতে হবে, আমার নির্বাচন কমিশন সংস্কার করতে হবে, আমার ম্যাক্রো ইকোনমি ঠিকমতো দাঁড়াতে হবে, আমার সংবিধানের কথা এসছে, আমাদের আপনার স্বাস্থ্যের কথা এসছে, আমাদের সেনাবাহিনী সব কিছুর ব্যুরোক্রেসি সব কিছু তো সংস্কার করতে হবে। এখন আমাদের লক্ষ্যটা, এখন যদি আমরা নিজেরা অস্থিতিশীল হয়ে যাই, তাহলে পরে তো ওই লক্ষ্য আপনি অর্জন করতে পারবেন না। সেই জন্য বলছি যে পুলিশ কাজ করছে না, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কাজ করতে পারছে না। এখন আপনি সেনাবাহিনীর যে বিষয়টা, আপনি সব কিছু করেন কিন্তু একটা মানে প্রক্রিয়ার মধ্য দিয়ে করেন, হ্যাঁ, কারণ ইতিমধ্যে কিন্তু মব জাস্টিসের কারণে কিন্তু অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছে, হ্যাঁ। এবং আপনি যে কথাগুলো বলেছেন, আপনি পুরোপুরি একমত আপনার সাথে, যে প্রত্যেকটা জায়গাতে এত বেশি রাজনৈতিক ব্যবহার হয়েছে। পুলিশের রাজনৈতিক ব্যবহারের কারণে আপনি দেখেন যে পুলিশের 400 থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ। এবং আজকে আমাকে একজন আমার সামরিক কর্মকর্তা, আমার এক বন্ধু, তিনি বলছিলেন, অবসরপ্রাপ্ত, তো তিনি বলছিলেন যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে আওয়ামী লীগের যারা এমপি, মানে ওই থানার ওসি এবং ইউএনও তাদেরকে পাত্তা দিতেন না, এমন একটা পরিস্থিতি হয়েছে। তো সুতরাং আপনি যে সেনাবাহিনীর কথা বলছেন, মানে আপনার সবচেয়ে বেশি আলোচনা এসছে আপনার মানে আমলাতন্ত্র এবং পুলিশ, হ্যাঁ, ব্যবসায়ীরাও করেছে ইয়ে। তো সাথে সাথে আপনার এই এমন একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা কিংবা এমন একটা সংস্কারের কথা এসছে যাতে করে আমার গণতন্ত্রটা, আমার যে জবাবদিহিতা এবং আমার জনগণের ভোট এবং আমার অর্থনীতি, আমার স্বাস্থ্য, আমার শিক্ষা সব কিছুর জন্য আমরা ভালো একটা জায়গাতে নিতে পারি। এটা যেন কোনো ব্যক্তি, কোনো দল এটাকে যা খুশি তাই করে সবাইকে যেন বিপদে না ফেলেন, হ্যাঁ। তো সেইটা করতে গিয়ে আমি বলছি যে এই আমাদের পুরো বিষয়টা যেন ভেস্তে না যায়। সেই জন্য বলছি যে আমাদের যে মানে অতি উৎসাহী হয়ে গেলে, তারপরে অতি তাড়াহুড়া করতে গিয়ে আবার ঢালাওভাবে সবাইকে ট্যাগ করে দিলে সেই জায়গাটা কিন্তু ব্যাহত হবে। মেজর রেজা, আমি একটি বিষয় আপনাকে মনে করিয়ে দিতে চাই, মানে বিষয়টা আসলে কতখানি সঠিক সেই বিষয়টা জানতে চাই। ছাত্র আন্দোলনের সময় মানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার হয়তো 2 দিন আগে বা 1 দিন আগে ইন্ডিয়ান হাই কমিশনে কিছু কর্মকর্তাকে, প্রায় 250 মতন কর্মকর্তা বা স্টাফকে সরিয়ে নিতে আর্মি চিফকে চাপ দিচ্ছিলেন নাকি এই জেনারেল মুজিবুর রহমান, এবং তাদের ভিতরে সেখানে রয়্যাল লোকজনও ছিল ভারতের গোয়েন্দা সংস্থায়। এই বিষয়গুলো আমরা যেমন ভিতর থেকে জানি, আসলেই এর সত্যতা কতখানি? আচ্ছা, কয়েকটা বিষয় আছে। উনি শুধু ইন্ডিয়ান হাই কমিশনের কর্মকর্তা না, তিনি আপনার বিভিন্ন সাংবাদিক, বিতর্কিত সাংবাদিক যারা ছিলেন বিভিন্ন টিভি চ্যানেলের,
তারা কিছু রাজনৈতিক ব্যক্তি এবং পুলিশেরও কয়েকজন কর্মকর্তা এই ব্যক্তিগুলোকে ইনক্লুড করে পাশাপাশি আপনার বিদেশি, এখন অ্যাকচুয়ালি আমি যেটা শুনেছি বিদেশি, এখানে ভারতের শব্দটা আমি আসলে ওইখানে এটা হয়তো বা কেউ বলে নেই, এটাকে সে হয়তো বা গোপন রাখতে চেয়েছেন। এই গ্রুপ অফ পিপল এদেরকে তিনি সেফ জায়গায় রাখতে চেয়েছেন। ইটস নট শিওর যে সে এক্স্যাক্টলি সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভিতরে রাখবে না কোথায় রাখবে তা না, বাট সে পারসুয়েশন করেছে এটা ক্যান্টনমেন্টে সরিয়ে নেওয়ার জন্য চাপ এটা অনেকে অনেক কথা কি বিভিন্ন এখন তো ইউটিউবে বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য দিচ্ছে, মানুষ কনফিউজড হচ্ছে, বাট অ্যাকচুয়ালি উনি একটা সেফ জায়গা চেয়েছেন যেখানে সেনাবাহিনী যাতে সহযোগিতা করে। তো এই বিষয়টা নিয়ে আসলে সেনাপ্রধান তার সম্পর্কে আমি আপনাকে ইতিপূর্বে বলেছি যে উনি হচ্ছেন বাংলাদেশে একজন প্রচণ্ড হাইলি প্রফেশনাল সিরাতুল মুস্তাকিম টাইপ মানুষ, যে যেটা তার বিধিতে আছে সরকারি বিধি মানে সেনাবাহিনীর নিয়ম যেটা উনি ওইটাই করবেন, যে থাকুক না থাকুক। এবং সবচেয়ে বড় প্রমাণ শেখ হাসিনার আত্মীয় ক্লোজ রিলেটিভ হওয়া সত্ত্বেও কিন্তু তিনি কম্প্রোমাইজ করেননি। তো ওই মুহূর্তটায় লেফটেন্যান্ট জেনারেল মুজিব সে চেয়েছিল একটা সেফ জায়গায় কিছু মানুষকে রাখতে, এবং একই সাথে সে শেখ হাসিনাকেও ইভেন শেখ হাসিনাকেও সে বাংলাদেশে রাখার জন্য চেষ্টা করছিল। সে কিন্তু চায়নি শেখ হাসিনা চলে যাক, কারণ মুজিব তার একটা সাইকোলজি ছিল শেখ হাসিনা যদি চলে যায় তাহলে অনেক কিছু ভেঙে যেতে পারে, আর সে যদি থাকে তাহলে তার কনস্পিরেসিগুলো সে অ্যাক্টিভ করতে পারবে। এবং তার পার্ট হিসাবে সে কিন্তু 46 ব্রিগেড কমান্ডার এবং তারপরে আপনার 14 ইঞ্জিনিয়ার্স ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জাকারিয়া এবং 46 ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার ইমরান, এই দুইজন মানুষকে নিয়ে কিন্তু সে কয়েকবার আপনার ঝামেলা ক্রিয়েট করার চেষ্টা করেছেন, এবং যে কারণে কিন্তু তাদের দুজনকে ইমিডিয়েটলি ওখান থেকে সরানো হয়। আপনি খেয়াল করে দেখেন যে আপনার 5 তারিখের পরে কিন্তু ইমিডিয়েট যে অ্যাকশনটা নেওয়া হয় তার মধ্যে কিন্তু এই লেফটেন্যান্ট জেনারেল মুজিব, তারপরে 46 ব্রিগেড কমান্ডার এবং ওই 14 ইঞ্জিনিয়ার্স ব্রিগেড কমান্ডার। একটু জেনারেল সাইফুল আলম সম্পর্কে জানতে চাচ্ছিলাম। তার সম্পত্তি বা ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে এর আগে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বাংলাদেশ ব্যাংকের, এবং সর্বশেষ তাকে তো বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। আমরা জেনারেল মুজিব সম্পর্কে আলোচনা করছিলাম, একটু সাইফুল আলম সম্পর্কে যদি জানতে চাই। আচ্ছা, তার সম্পর্কে বিষয় হচ্ছে কি যে তিনি আসলে মানে তার ষড়যন্ত্র আসলে একটা দিকে না, শুধু ফিনান্সিয়ালি না। ওনার ফিনান্সিয়াল ইয়েটা নিয়ে আমি আসলে অত বেশি গুরুত্ব দিই না, কারণ উনি সবচেয়ে বড় ড্যামেজগুলো করেছেন উনি পলিসিগত দিক থেকে, পলিটিক্যাল করাপশন বা শেখ হাসিনার কিছু বিষয় বাস্তবায়নের জন্য। যেমন ধরেন যে আয়নাগড়ের মেইনটেনেন্সটা, এটা কিন্তু উনি মুজিবুর রহমান, তারেক সিদ্দিকী এরা, আর মেইনটেনেন্সের দায়িত্বে ছিলেন সাইফুল আলমরা। রাইট, আপনি খুব সুন্দর একটা কথা সাজিয়ে গুছিয়ে বলছেন। তো এই সাইফুল আলম তিনি কিন্তু অনেক অফিসারকে ভিকটিম করেছেন। মানে তার কথা হচ্ছে তা আমার পথের কাঁটা যারা আছে তাদেরকে সরাতে হবে। ইভেন তা না শুধু, যখন এই বর্তমান সেনাপ্রধান তিনি যখন আলোচনায় যে তিনি সেনাপ্রধান হতে পারেন বা সাইফুল আলম সেনাপ্রধান হতে পারেন, বা ওই যে মেজর লেফটেন্যান্ট জেনারেল হাসান যিনি ছিলেন 11 লং কোর্সের, ওনারও হওয়ার কথা ছিল, কিন্তু অন্য কোনো জেনারেল কিন্তু ওনার মতো ডার্টি কোনো পথ বেছে নেননি। উনি কী করেছেন, এই জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে বিভিন্ন জায়গায় চিঠি লিখেছেন বেনামি। এই সাইফুল আলম, হ্যাঁ, উনি পুলিশ হেডকোয়ার্টার পুলিশের আইজিপির কাছে, আপনি যদি ওই আগের আইজিপি যে কী নাম ছিল ওনাকে, মামুন, ওনাকে তো পাবেন না, যদি পাওয়া যায় তাকে জিজ্ঞেস করে জানতে পারবেন, ইটস কনফার্ম। সে পুলিশের আইজিপির কাছে চিঠি পাঠাইছে তার নামে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন তার নামে, তারপরে এনএসআই, ডিজিবি, সব জায়গায় উনি চিঠি পাঠিয়েছেন এই ওয়াকারুজ্জামান স্যারকে স্টিগম্যাটাইজ করার জন্য, তাকে নিয়ে বাজে দেওয়ার জন্য। আচ্ছা, নট অনলি দ্যাট, উনি ইভেন এই জেনারেল শফিউদ্দিনকে এক্সটেনশন করার জন্য সে খুব চেষ্টা করেছিল, যাতে শফিউদ্দিন আহমেদ সে এক্সটেনশন বাড়লে হলে তাও অ্যাটলিস্ট তার জন্য সেফ, কারণ সে তো এই সময়ের, বা নতুন কেউ চিফ হলে ওনার যে অবৈধ অন্যায় কাজকর্ম আছে এটা হয়তো বা উনি রক্ষা করতে পারবেন না। এটা হলো একটা। তারপরে উনি যখন ডিজি ছিলেন ওই মুহূর্তটায় তাকে তিনি শেখ হাসিনাকে খুশি করার জন্য, আমাদের খুব ভালো ভালো অফিসার আছে যারা প্রফেশনালি সাউন্ড, আর্মির জন্য খুবই ভালো, সেই অফিসারগুলোর নামে উনি আজে বাজে কথা সেখানে পাঠাতেন, এবং সেই কথাগুলোর ওনার সূত্র ধরে অনেকগুলো অফিসার ভিকটিম হয়েছে। আর তার আরও বিষয় হচ্ছে কি যে তার কিছু বিজনেস ইনভলভমেন্ট ছিল, যে ইনভলভমেন্টগুলো আসলে আমি স্পেসিফিক জানি না, বাট আমি এটুকুই জানি তার কিছু আর্থিক প্রতিষ্ঠান আছে যেই জায়গাগুলোতে তার ইনভেস্টমেন্ট ছিল, এবং ওই প্রতিষ্ঠানগুলোকে উনি অনেক সুযোগ সুবিধা দিয়েছেন। এর বাইরে আমি আসলে জানি না, সেটা আমি বলবো না। আমি একটু আমি আরেকটু একটা কথা আমি একটু মানে আমি সময় পাবো কিনা জানি না, যে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ দেখেন যে সাধারণ আমলাদেরকে বাদ দিয়ে এত করাপ্টেড আমলা থাকা সত্ত্বেও কেন আর্মির প্রতি মানুষের এত দৃষ্টি আকর্ষণ? এটা কিন্তু আর্মির দোষে না, এটা আর্মির গুণে না। এর একটা সহজ আনসার আমি জানি, যেমন দেশের যে কোনো ক্রুশিয়াল মোমেন্টে
জুটে মানুষ যে কোনো মুহূর্তে যে কোনো উপায়ে আর্মির কাছে সহযোগিতা বা আর্মি নেমে আসুক, তাই না? তো এটা আর্মির কিন্তু গুণে, কারণ আমরা অতীত ইতিহাস যদি দেখি মানুষ আবার ধাক্কাও খাচ্ছে কিছু কিছু এই কর্মকর্তার কারণে, বিশ্বাসের জায়গাটা, আস্থার জায়গাটা। একই সাথে আবার আমাদের তো জেনারেল ওয়াকারের মতো মানুষ আছে। কেউ কি কখনো আপনি আজ থেকে আপনার 1 মাস বা 2 মাস আগে কেউ কি ভেবেছিল যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই ভূমিকা রাখবেন? কেউ ভাবেনি। তার মানে কি আমাদের আর্মিতে প্রচুর অফিসার ভালো আছে। নট অনলি দ্যাট, এই যে লেফটেন্যান্ট জেনারেল আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যখন এই যে 3 তারিখে বাংলাদেশের আজকের টার্নিং পয়েন্টের মূল কারণ হচ্ছে 3 আগস্ট, কারণ ওই দিন যদি সেনা অফিসাররা এই ভূমিকা না রাখে ওখানে কিন্তু সেনাপ্রধান মানুষের যে পরিমাণ আস্থা, কোনো একটা প্রকল্পের কাজ হবে, কোনো একটা রাস্তা নির্মাণ হবে, সেই ক্ষেত্রেও মানুষ বলে যে আর্মিকে দেওয়া হোক। তার মানে আস্থার জায়গা, আস্থা আছে, এখনো আস্থা আছে, সেটি যাতে বজায় থাকে আমাদের চাওয়া সেটি। এবং অধ্যাপক কার্জন, মূল যেই সাবজেক্টে আমাদের ছিল, আমরা সেই বিষয়ে আসি এখন। সেটি হচ্ছে যে জেনারেল জিয়াউল হাসানকে রিমান্ডে নেওয়া হয়েছে, শুনানি চলছে, নানান ধরনের তথ্য বেরিয়ে আসছে, এরকম আরও বেশ কয়েকজনকে হয়তো নেওয়া হবে। এই যে জেনারেলদের বিচার, সেটি আসলে কোন জায়গাটিতে হওয়া উচিত আপনার মতে? সিভিল আইনে নাকি মার্শাল লতে? না, সেটা তো আপনার মানে ডিসিপ্লিন ফোর্সের যেটা হয় যে ওদের তো নিজস্ব যে আইন, যেটা আর্মি অ্যাক্ট, হ্যাঁ, সামরিক আইন, সেটাতেই তাদের সব কিছু হয়। এবং যখন আপনার আর্মি থেকে তাদেরকে বরখাস্ত করা হয় কিংবা আর্মিতে তারা নাই, তখন যদি ফাইন্যান্সিয়াল কোনো অ্যানোমালিস থাকে কিংবা কোনো ক্রিমিনাল অফেন্স থাকে কিংবা অন্য কোনো অনিয়ম থাকে, তাহলে দেশের প্রচলিত প্রতিষ্ঠান তার আর্থিক অনিয়ম দুদক দেখবে। তারপরে আপনার ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যেটা বাংলাদেশ ব্যাংক, মানে ফাইন্যান্সিয়াল কোনো কিছু, মানি লন্ডারিং, ওইটা। আর যদি আপনার ক্রিমিনাল অফেন্স হয়, মার্ডার কিংবা অন্য কিছু, হ্যাঁ, মানবাধিকার লঙ্ঘন, তাহলে সেটা আপনার ক্রিমিনাল মানে কোর্টে চলে যাবে। চলে যাবে, যেহেতু তারা এখন রিটায়ারমেন্টে গেছে বা অবসরে পাঠানো, তাদেরকে আর্মি থেকে কাউকে অকালীন অবসর দেওয়া হয়েছে, কাউকে বরখাস্ত করা হয়েছে, তারা তো আর আর্মিতে নাই। তাহলে সিভিল কোর্টে হবে, তাই না? সিভিল ঠিক না, মানে আমরা মানে আর্মিরা বলে সিভিল কোর্ট, আর আমরা আবার এইখানে আপনার লতে যেটা আমরা করি, দুটো স্ট্রিম, মানে অ্যাডমিনিস্ট্রেশন অফ সিভিল জাস্টিস, অ্যাডমিনিস্ট্রেশন অফ ক্রিমিনাল জাস্টিস। যদি আপনার জমি জমা হয়, যদি আপনার কন্ট্রাক্ট হয়, বিজনেস হয়, তাহলে পরে সিভিল। ওদের ভাষায় ওটা বলে, দুটোকেই বলে সিভিল, কিন্তু আমরা এখানে ক্রিমিনাল বলি যে আপনার যেটা আপনার অপরাধ কিংবা যেটা পেনাল কোড কিংবা স্পেশাল কোনো নারী ও শিশু নির্যাতন দমন আইন কিংবা স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, যখন সেই অপরাধটা হবে তখন সেটা ক্রিমিনাল কোর্টে চলে যায়। আমরা ধরে নিতে পারি তাদের বিরুদ্ধে তো অবশ্যই অনেক ধরনের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে, বিধায় এই ধরনের অ্যাকশনে যাচ্ছে বা গেছে বা এখনো করছে, বিভিন্ন ধরনের অ্যাকশন নিচ্ছে। কেন থাকতেই তাদেরকে আর্মি রুলের মধ্যে আনা হলো না, মার্শাল লতে? এই যে প্রশ্নের উত্তর বোঝায় এখানে একটা বিষয় বলি। বিষয়টা হচ্ছে কি, যে এই মুহূর্তে আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি যেটা মনে করি জেনারেল ওয়াকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা দেখেন, এই মুহূর্তে র্যাব অনেকটা ইনঅ্যাক্টিভ, র্যাব অনেকদিন আগের থেকে অনেকটা ইনঅ্যাক্টিভ রুলে। তারপরে বিজিবি, তারাও কিন্তু পুলিশের মতো একটা অবস্থা, এখন তারাও তো কিছু ভুল করেছে, যে গুলি টুলি ব্যাপার কিছু বিষয় আছে। তারপরে আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তারাও এখনো যে দৃশ্যিরা মারামারি করলো, এখনো তারাও কিন্তু স্টেবল না। তারপরে আপনি আনসার বলেন, তাদেরও কিন্তু অনেক বিতর্কিত ইস্যু আছে। আর পুলিশ, এটা তো একদম প্রকাশ্যে যে তারা এখন কোথাও নামতে সাহস পাচ্ছে না। তার মানে 5টা অর্গানাইজেশন, বিজিবি, আনসার, র্যাব, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড হচ্ছে আপনার পুলিশ, এই অর্গানগুলো অনেকটা ইনঅ্যাক্টিভ। তাদের প্রত্যেকের কাজ একা আর্মি কাঁধে নিয়েছে। আর্মি এখন এই কাজগুলো করা অবস্থায় যদি এখন এই পানিশমেন্ট প্রসেসে যায়, একটা দুটো অফিসার না, আপনি এই লিস্টে আপনার 200-250 অফিসার চলে আসবে। কারণ গুরুতর হয়তো 3 জন 4 জন 5 জন, কিন্তু লঘু মিডিয়াম এই পর্যায়েগুলো অনেক অফিসার নাম আসবে। কারণ অনেকে তো আদেশ মানছে। আনলফুল অর্ডার ডিনাই করার মতো ক্ষমতা আমাদের বাংলাদেশে গত 15 বছরে কয়জনের ছিল? আমি তাদেরকে দোষ দেবো না, তারা মানতে বাধ্য হয়েছে, বাট স্টিল ইটস অফেন্স। অপরাধ আপনি অস্বীকার করতে পারবেন না। এখন এই মুহূর্তে যদি ওয়াকার স্যার এই সাজা প্রক্রিয়া শুরু করেন, তা আপনি চিন্তা করতে পারছেন দেশ অচল হয়ে যাবে। সো এটা আসলে তিনি যেটা করছেন, আমাদের উচিত তাকে সময় দেওয়া, বিচার করার জন্য আমরা অনেক সময় পাবো, অফুরন্ত সময় আছে। সো এখন কিন্তু ঘটনার অতল গহ্বরে যেমন জেনারেল আজিজ, তার সম্বন্ধে তো কত নাটক আমরা দেখলাম, পলিটিক্যাল গভর্নমেন্ট হিসেবে আওয়ামী লীগ যা যা করছিল, এখন এত কিছু ঘটনা অঘটনার মধ্যে তার বিষয়টি একেবারে হারিয়েই গেছে। কারণ এরাও যে হারিয়ে যাবেন না তার গ্যারান্টিটি কি? না, এখন ব্যাপার হচ্ছে কি, এখানে আমি এটা উত্তরটা দিই ভাই, আপনার একদম স্পেসিফিক পয়েন্ট আসি। প্রথমত হচ্ছে আমরা আর্মিতে কেউ কোনো অপরাধ করলে তাকে FGCM হয়। FGCM এর মাধ্যমে, মানে যেটা হচ্ছে আমাদের মিলিটারি যে কোর্ট, এই সামরিক আদালতে তাকে আপনার সরাসরি জেলে পাঠাতে পারে অথবা তাকে খালাসও দিতে পারে।
আরেকটা হচ্ছে যে আমাদের একটা তদন্ত হয়, ইনকোয়ারি, আপনার তদন্ত কমিটি গঠন করা হয়, তদন্ত কমিটি তাকে দোষী সাব্যস্ত হলে তাকে বের করে দেওয়া হয়। আর 25 বছর চাকরি যখন বেশি হয় সরকারি বিধি অনুযায়ী, তখন তাদেরকে যে কোনো মুহূর্তে তার ইউর সার্ভিস ইজ নো মোর রিকোয়ার, তাকে তখন অকালীন ঠিক না, তাকে আপনার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এখন বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান তিনি ভালো করেই জানেন যে অফিসারদের সম্পর্কে অভিযোগ আছে, এই তাদের বিরুদ্ধে, তাদেরকে যখন আর্মি থেকে বের করে দেওয়া হবে প্রত্যেকের বিরুদ্ধে বাইরে মামলা হবে। আচ্ছা, এবং এখনই তারা কিন্তু মুক্তি পাচ্ছে না। অধ্যাপক কার্জন, আমরা শেষ করবো, একেবারে শেষ মুহূর্তে আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি, মানে এই বিষয়ে আপনি আশাবাদী কিনা, মানে বলার জন্য বলবেন না, আসলেই আপনি কি মনে করছেন? না, বলার জন্য বলছি না, তবে আমার কাছে মনে হয় কি যে আমাদের জাতিগত চরিত্রটা কিন্তু আপনার বারবার খতিয়ে দেখা উচিত। আপনি একটা জাতির যে সামনের দিকে এগিয়ে যায় তার দুটো প্রধান জায়গা, একটা হচ্ছে সেই জাতির জাতিগত সামষ্টিক চরিত্রের মধ্যে যদি সততা থাকে, নিষ্ঠা থাকে, তারপরে কর্মক্ষমতা থাকে, আর একটা হচ্ছে সেই জাতির প্রতিষ্ঠানগুলো কীরকম। তা আমাদের কিন্তু ইতিমধ্যে আমাদের এই যে নানা রকম মব জাস্টিস, তারপরে নানা রকম অ্যানার্কি, তারপরে সবাই ব্যক্তিগত স্বার্থ নিয়ে, একটা সচিবও নতুন পদায়নের জন্য ছুটতেছে, একজন ব্যবসায়ীও তার একজন পুলিশও একই কাজ করছে। আমরা সামষ্টিক স্বার্থ কিন্তু দেখছি না। আপনি যে বড় একটা অর্জন হয়েছে এইটাকে আপনি সামষ্টিক স্যাক্রিফাইস না দিলে, আরও কিছু কিছু লক্ষণ তো আমি খুব ভালো বুঝতে পারছি না, যে যেমন রবীন্দ্রসঙ্গীত পরিবর্তনের, মানে জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়, আবার এন্টি লিবারেশন ফোর্স তারা যেভাবে নানা জায়গায় আস্ফালন করছে, না আমি মনে করি যে এই জায়গাগুলো কিন্তু, কারণ আমরা যেটা আমাদের প্রত্যাশা যে বাংলাদেশটা তার শিক্ষা, স্বাস্থ্য, তার ব্যবসা বাণিজ্য, শিক্ষা, তারপরে প্রত্যেকটা জায়গাতে সে সামনে এগিয়ে যাক, সেইটার জন্য আপনার অত্যন্ত পরিপক্কতার সাথে ঠান্ডা মাথায় প্রত্যেকটা বিষয় সংস্কার করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এবং এখানে যেন আপনার মব জাস্টিস না হয়, এবং এখানে ঢালাওভাবে যেন আপনার কাউকে অভিযুক্ত করা না হয়, আবার অভিযুক্ত যারা রয়েছে তারাও যেন সহজে পার না যায়। অনেক ধন্যবাদ অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, ধন্যবাদ মেজর রেজা আপনাকেও। দর্শক, শেষ করছি, যে বিষয়টি আমাদের সাবজেক্টের মধ্যে রয়েছে আজকে আলোচনার বিষয়, অভিযুক্ত জেনারেলদের বিচার, সহজে কেউ যেন পার পেয়ে না যান। যেহেতু রাষ্ট্রের যে সাবেক প্রধানমন্ত্রী তিনি নিজেই নিজের বিচার করে ফেলেছেন অর্ধেকখানি পালিয়ে গিয়ে, এরকম বিচারের আওতায় যেন সবাই আওতা আসে বিচারের, সেই আশাবাদ ব্যক্ত করছি। শুভরাত্রি।